আগের দিন আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম যে হ্যালোয়ারিন ইলেকট্রন রিচ হয় এবং তাদের রেজোনেন্সটা ভালো করে দেখিয়েছিলাম। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই হ্যালোয়ারিনে ক্লোরিন ইলেকট্রন ডোনেট করবে, এটাকে আমরা বলি প্লাসার এফেক্ট। রেজোনেন্স করছে এবং প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচার থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, অর্থ এবং প্যারা পজিশন কি হচ্ছে, ইলেকট্রন রিচ হচ্ছে। ভালো করে দেখো, আর মেটা পজিশন কিন্তু ইলেকট্রন রিচ নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থ পজিশনে ইলেকট্রন রিচ বেশি এবং প্যারা পজিশন ইলেকট্রন রিচ। যাই হোক, তো এটা তোমরা বুঝতে পারছো। তোমরা কয়েকজন কমেন্ট করলে যে স্যার নোট করতে পারছি না, তো আজকে আমরা একটু ভালো করে গুছিয়ে মানে একটু লিখে বললে তোমরা হয়তো বুঝতে পারবে ভালো করে। তো আমরা আগের দিন শুরু করেছিলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কাদের? না, হ্যালোয়ারিনদের ক্ষেত্রে। তোমাদের মনে আছে SN1 রিয়াকশন আর SN2 রিয়াকশনে আমরা sp3 কার্বন নিয়ে রিয়াকশন করতাম। এই যে কার্বন হাইড্রোজেন বন্ডটা, এটা হচ্ছে sp3 হাইব্রিড কার্বন হেক্স বন্ড। এই বন্ডটা ভাঙতে হতো আমাদের। এখন আমরা হ্যালোয়ারিনের সাবস্টিটিউশন করবো নিউক্লিওফাইল দিয়ে। ধরো এটা ক্লোরোবেনজিন, এটাকে যদি আমি NaO যদি হিট করি তাহলে তৈরি হবে ফেনল। ওই 4 নিউক্লিওফাইল বেড়ে যাবে, প্লাস লিভিং গ্রুপ হিসেবে Cl- বেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বলেছি এটা লেস রিয়াক্টিভ, হ্যালোয়ারিন লেস রিয়াক্টিভ। কারণগুলো রিয়াক্টিভ কারণগুলো কি সেটা আজকে আমরা বোঝাবো। দেখো, আগের দিনটা বলছে কি পাই ইলেকট্রন ক্লাউড, যে পাই ইলেকট্রন গুলো আছে, পাই ইলেকট্রন ক্লাউড রিপালশন করবে নিউক্লিওফাইলের সাথে। আগের দিন আমরা বুঝিয়েছি রিপালশন উইথ নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ সিস্টেম, আবার এই পাই ইলেকট্রন ক্লাউড এটাও নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তো দুটো ইলেকট্রন ক্লাউড ইলেকট্রনের মধ্যে রিপালশন হবে, তার জন্য একটা প্রথম কারণ হচ্ছে রিপালশন। দুই কি না, তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে রেজোনেন্স হচ্ছে না, রেজোনেন্সে বলে এই কার্বন সিএল বন্ডটা দেখো ডাবল বন্ড ক্যারেক্টার, 3টে রেজোনেন্স স্ট্রাকচারে এটা ডাবল বন্ড ক্যারেক্টার আছে। তো ডাবল বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে, তার জন্য এটা সিঙ্গেল বন্ড নয়, এটা সিঙ্গেল ডাবল বন্ডের ইন বিটুইন, মানে 1.5 ধরতে পারে বর্ণনা। তাহলে এক বর্ণনা হলে সেটাকে ভাঙতে যত এনার্জি লাগবে, তার বর্ণনা যত বাড়বে তাকে ভাঙতে আরো বেশি এনার্জি লাগবে, তাহলে হায়ার বন্ড এনার্জি। এই কার্বন সিএল বন্ডের হায়ার বন্ড এনার্জি, এটা তোমাদের কিন্তু MCকিউ আসতে পারে। 3-4টে অপশন দিয়ে বলবে কোন কোন অপশনগুলো সঠিক। হায়ার বন্ড এনার্জি, তার কারণ কি পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার কিসের জন্য? রেজোনেন্সের জন্য। রেজোনেন্সের জন্য প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি হচ্ছে, রেজোনেন্সের জন্য দেখো বন্ড লেন্থ কমে গেছে। রেজোনেন্সের যে পার্সিয়াল ডাবল বলছি না, বন্ড লেন্থ কমে গেছে। দেখো শর্টার বন্ড 169, শর্টার বন্ড। তো sp হাইব্রিডাইজ হচ্ছে, তারপর রেজোনেন্স করছে, তো তার জন্য পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হচ্ছে, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার শর্টার বন্ড রেজোনেন্সের জন্য হচ্ছে। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, যেটা আমরা বলেছি রিপালশনের জন্য আর হাইব্রিড রেজোনেন্সের জন্য পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হচ্ছে, বন্ড লেন্থ কমে যাচ্ছে। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেমটা SN1ও তো করতে পারে না, এখান থেকে সেল বেরিয়ে গিয়ে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপর OH যোগ হয়ে যাবে, তাহলে ফেনল তৈরি হয়ে যাবে। কিন্তু এটা এটা এই কার্বনটা কি, কার্বনটা তো sp2 হাইব্রিডাইজ না, কারণ বেনজিনের প্রতিটা যে কার্বন, প্রত্যেকটা কার্বন হাইব্রিডেশন কত? এই কার্বনটার সাথে কটা বন্ড আছে? সিগমা বন্ড, একটা সিগমা বন্ড আর একটা সিগমা বন্ড আর একটা তিনটে সিগমা বন্ড। পাই বন্ড কটা আছে? একটা। পাই বন্ড তো হাইব্রিডেশন কনসিডার করবো না আমরা স্টেরিক নাম্বার বের করার সময়। তো 3 + 0 লোন পেয়ার কোনো নেই, তাহলে স্টেরিক নাম্বার 3, তাহলে হাইব্রিডেশন কত হচ্ছে sp2।
আমরা শিখেছিলাম হাইব্রিডেশন কিভাবে বের করতে হয়, যারা শেখনি তারা এখন বুঝতে পারছো না। তো প্রত্যেকটা কার্বন হচ্ছে হাইব্রিডাইজ হচ্ছে sp2, তাহলে sp2 কার্বোক্যাটায়নের যদি তুমি বানাও, তো স্টেবিলিটি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি sp2 সব থেকে লিস্ট হয়, তো sp3 কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল। তো এখানে দেখো সেই 11 এর জিনিস, তারপরে হবে sp2, তারপরে হবে sp, যেমন sp2 হচ্ছে ভিনাইল কার্বোক্যাটায়ন। তুমি যদি এখানে কার্বোক্যাটায়ন বানানোর চেষ্টা করো, তাহলে সেটা ভিনাইল কার্বোক্যাটায়ন হবে, কারণ এটা আচ্ছা এক মিনিট, ধরো এখান থেকে একটা বন্ড বেরিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে এটা sp কার্বোক্যাটায়ন, কারণ কি হাইব্রিডেশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে sp কার্বোক্যাটায়ন। আচ্ছা ঠিক আছে, আর sp থেকে আমরা কি দেখলাম যে sp থেকে কার্বোক্যাটায়ন হচ্ছে মোস্ট স্টেবল, যে কার্বনের পরে সে তিনটে হাইড্রোজেন বোন আছে, এই কার্বোক্যাটায়নটা সব থেকে স্টেবল, তার জন্য এসএন রিঅ্যাকশন হয় যখন মিথাইল থাকে সব থেকে ফাস্টেস্ট রিঅ্যাকশন দেখায়। এবার sp2 হচ্ছে আমাদের ফিনাইল কার্বোক্যাটায়ন, এগুলো কিন্তু স্টেবল নয়। তারপর sp কার্বোক্যাটায়ন হচ্ছে স্টেবল, এগুলো খুবই আনস্টেবল, সব থেকে স্টেবল sp3। তাহলে তিন চারটে কারণ আমরা বললাম, প্রথমে হচ্ছে হাই রেজোনেন্সের জন্য পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হচ্ছে, পাই ইলেকট্রন রিপালশন শর্টার বন্ড, লাস্টে বলেন ফিনাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুবই আনস্টেবল, তার জন্য এসএন ওয়ানও সম্ভব নয়। এবার তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, রিঅ্যাকশন কন্ডিশন দিয়েছে যে আমরা যদি এনওএইচ এবং এনএইচ দিয়ে যদি ট্রিট করি হাই প্রেসার এবং হাই টেম্পারেচার, তাহলে কিন্তু ফিনাইল তৈরি হবে। এবার কীভাবে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা আমরা মেকানিজম দেখবো, তো আমরা আগের দিন পড়িয়েছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কীভাবে হয়, তো আজকে আমরা রিঅ্যাকশন মেকানিজমটা ভালো করে বলছি, স্যার ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে ওএইচ মাইনাস, তো প্রথম কথা রিঅ্যাকশন খুবই স্লো হবে, স্লো রিঅ্যাকশন কারণ রিঅ্যাকশন ফেভারেবল নয়, কম সক্রিয়, এটা স্লো রিঅ্যাকশন। তো প্রথমে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে তাহলে কি হচ্ছে, মাইনাস চার্জ তৈরি হচ্ছে এখানে, আর এই মাইনাস চার্জটা এখানে ডবল বন্ড তৈরি করবে এবং এটা এখানে খুলবে, এটা হচ্ছে রেজোনেন্স করে দেবো, এটা অ্যারো চিহ্ন দিয়েছি স্টেপ ওয়ানের জন্য, এরপরে সব রেজোনেন্স স্ট্রাকচার। এরপরে আবার রেজোনেন্স করবে এবং এটা চলে আসবে এখানে। রেজোনেন্স স্ট্রাকচার ড্র করার জন্য এরকম ডাবল অ্যারো তীর চিহ্ন দেওয়া হয়। সব ক্লাস 11 এর বেসিক জিনিস, যারা ক্লাস 11 ফাঁকি দিয়ে কিছুই পড়াশোনা করেন তাদের জন্য মুশকিল সবই। তারপরে এখানে ডবল অন করবে, সিএল মাইনাস বেড়ে যাবে, লিভিং গ্রুপ বেড়ে গেছে, ওইচ প্লাস সিএল মাইনাস। তো এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মেকানিজম, এটা হচ্ছে স্টেপ টু। এখানে এই বন্ডটা ব্রেক হচ্ছে তাই জন্য স্টেপ টু, এটা ফার্স্ট। বুঝতে পারছো, রিঅ্যাকশনের রেট কিন্তু স্টেপ ওয়ানের উপর ডিপেন্ড করবে, স্টেপ ওয়ান যত ফাস্ট হবে রিঅ্যাকশনের ফাস্ট হবে, কারণ এটা ফার্স্ট স্টেপ। একটা কথা মনে রাখবে, রিঅ্যাকশন rate is totally controlled by
দ্য স্লো স্টেপস, বাই দ্য স্লো স্টেপ। যে স্টেপটা স্লো হবে সেই স্টেপটাকে তুমি যদি ফাস্ট করতে পারো তাহলে পুরো রিয়াকশনটা ফাস্ট হয়ে যাবে। বাকি ফার্স্ট স্টেপগুলো আমার কোনো ইম্পর্টেন্সই নেই, কারণ যেটা স্লো তোমার পড়তে বুঝতে এতক্ষণ ইচ্ছা করছে না, তুমি যদি পড়তে কোনোভাবে বসে পড়ো তাহলে তুমি লেকচারটা দেখতে তোমার মন করছে না, তুমি যদি লেকচারটা একবার খুলে ফেলো তাহলে তুমি অটোমেটিক বাকি পুরো লেকচারটা শেষ করে ফেলবে। কিন্তু তোমার যদি ইচ্ছা শক্তিটাই না আসে যে আমি লেকচারটা দেখি, সেই শুরুর প্রসেসটা হচ্ছে স্লো স্টেপ। তো সেইটা যদি তুমি একবার মনে হয় আমাকে লেকচারটা দেখতে হবে খুলে, তাহলে অটোমেটিক সবকিছু পড়া হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে স্লো স্টেপটাই সবসময় পুরো কাজটাকে কন্ট্রোল করবে। তাহলে আমরা কি দেখলাম, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রিঅ্যাকশন মেকানিজম। ভালো করে বোঝার চেষ্টা করো আমরা কি বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। ফ্লোরিনে আমরা যদি OH মাইনাস নিউক্লিওফাইল দিয়ে ট্রিট করি তাহলে কি তৈরি হবে, ফেনল। রাইট। এখন দেখো এটা পাই ইলেকট্রন আছে, ইলেকট্রন সিস্টেম, এটাও নিউক্লিওফাইল, এটাও নিউক্লিওফাইল। তাহলে রিপালশন হচ্ছে নিজেদের মধ্যে, রিপালশন। তাহলে আমরা যদি এটাকে ইলেকট্রন ডিভিশন করতে পারি, তো ইলেকট্রন ডিভিশন করার জন্য সায়েন্টিস্টরা কি করেছে, এখানে একটা নাইট্রো গ্রুপ জুড়েছে। তো নাইট্রো গ্রুপ জুড়লে কি হবে, নাইট্রো গ্রুপ যদি জুড়ে দাও ক্লাস 11 এর কেমিস্ট্রি, নাইট্রো গ্রুপ হচ্ছে এইটা। স্ট্রাকচারটাও যদি তোমরা না ড্র করতে পারো তাহলে তো আরো মুশকিল। এইটা হচ্ছে নাইট্রো গ্রুপ, বুঝলে। তো দেখো এ সবসময় ইলেকট্রন উইথড্রয়িং করবে, তাহলে এ যদি উইথড্রয়িং করে তাহলে এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, তাহলে সেই জন্য এখানে ইলেকট্রন চলে আসবে। তাহলে তোমরা দেখো Cl মাইনাস, এখানে কার্বন কার্বন তৈরি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হবে, নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টা বন্ডই বানাতে পারে নাইট্রোজেন, যেমন অ্যামোনিয়াম NH4+। দেখো এই কার্বন কার্বনটা শিফট করে এখানে ডাবল বন্ড বানাবে। এই দেখো একটু আগে আমরা কি বলছিলাম, যে এটাকে পজিটিভ চার্জ হলে সেখানে ইলেকট্রোফিলিক হয়ে যাবে সেই সেন্টারটা। দেখো এখানে পজিটিভ চার্জ চলে এসেছে, তাহলে এই মুহূর্তে গুড ইলেকট্রোফাইল হয়ে গেল। তাহলে OH মাইনাস সঙ্গে সঙ্গে এসে এখানে অ্যাটাক করে দেবে। দেখতে পেলে যে নাইট্রো গ্রুপ যদি তুমি লাগিয়ে দাও তাহলে সেটা কিন্তু আমাদের কি কারণটা কি না, কারণটা হবে বিকাম ইলেকট্রন ডেফিসিয়েন্ট। যখন তুমি নাইট্রো গ্রুপ লাগাবে এই ক্লোরিন বেঞ্জিন সিস্টেমে বিকাম ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে সে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে আমরা এতক্ষণ নিউক্লিওফিলিক ছিল, এবারে এটা ইলেকট্রোফিলিক হয়ে গেছে, এই সিস্টেমটা ইলেকট্রোফিলিক হয়ে গেছে, তার জন্য OH মাইনাস অ্যাটাক করবে। তাহলে সেল এখানে OH মাইনাস পজিটিভ ছিল, অ্যাটাক করে নিউট্রাল করে দেবে। আর সিস্টেমটা এভাবে পড়ে আছে পুরো সিস্টেমটা। তাহলে এরপরে কি হবে, এই O মাইনাসটা আবার পুনরায় নাইট্রোজেনকে NO2 করে দেবে, আর এখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এর ফলে রিঅ্যাকশনটা হবে সাবস্টিটিউশন। তাহলে NO2, প্রশ্ন হবে NO2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে ফাস্টার করে, কারণ কি। প্রথম হবে NO2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে, তার কারণে বেনজিন রিং ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, ইলেকট্রোফিলিক ক্যারেক্টার ইনক্রিজ করে। কথাগুলো লিখবে যে ইলেকট্রন NO2 গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট মাইনাস আর এর কারণে বেনজিন রিং ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, তার কারণে তার ইলেকট্রোফিলিক নেচার বৃদ্ধি পায়, ফলে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারে। এটা হয়ে গেল একটা কারণ, এটাই হচ্ছে মূল কারণ। এবারে এটা হচ্ছে মূল কারণ। এবার তোমাদেরকে যারা কেমিস্ট্রি বোঝে না তারা একটু অন্যভাবে ডিসক্রাইব করবে, তারা বলবে যে প্রথমে তারা সম্পূর্ণ ভুল বোঝে, যে প্রথমে তারা বলবে সেল আর NO2, তারা বলবে প্রথমে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তারপর এই বন্ডটা খুলবে, এখানে মাইনাস হবে, তারপর এটা এখানে ডবল বন্ড করবে, এখানে মাইনাস চার্জ হবে। তাহলে দেখো ভালো করে যেটা বলছি, তোমরা এই জন্য স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ড্র করবে, এইটা হবে।
তারা বলবে তোমাকে যে এই ভুল, পুরোপুরি ভুল, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তারা বলবে এই মাইনাস চার্জটা NO2 গ্রুপের সাথে স্টেবিলাইজড হয়। যেহেতু রেজোনেন্স মানে ডিলোকালাইজ হচ্ছে মাইনাস চার্জটা NO2 গ্রুপের সাথে, দেখো সেম স্ট্রাকচারই ড্র করেছে, আগে যেটা ড্র করেছিলাম সেটাই। ব্যাখ্যাটা অন্যরকম। ব্যাখ্যাটা কি বলছে, যে ওইচ মাইনাস অ্যাটাক করার পরে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে এই কার্বো অ্যানায়নিক ব্রিজটা, সেই অ্যানায়নিক ব্রিজটা NO2 গ্রুপের সাথে কনজুগেট করে স্টেবিলাইজ হবে, তার কারণে রিঅ্যাকশন রেট বাড়বে। বুঝলে? তারা বলবে যে এটা যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে মাইনাস চার্জ, সেটা NO2 গ্রুপের সাথে রেজোনেন্স করে স্টেবিলাইজ হবে। কিন্তু আমরা কি বলেছি, যে রিঅ্যাকশন রেট সবসময় স্টেপ 1 এর উপর ডিপেন্ড করবে। স্টেপ 1 স্লো স্টেপ তার উপর ডিপেন্ড করবে। তাহলে অ্যাকচুয়ালি কি হয় না, যখন NO2 গ্রুপ লাগাবে তখন এর ইলেকট্রোফিলিক নেচারটা বাড়বে, তখন ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা বাড়বে এবং রিঅ্যাকশনটা ওইচ মেনে সেটা করবে। সেইটা আগে হচ্ছে, প্রথমে ওইচ মেনে সেটা করবে, তারপরে ফার্দার দেখবো কিভাবে স্টেবিলাইজ করতে পারি কি পারি না। তাহলে তারপরে গিয়ে হবে কি না, এস ওইচ মেনে সেটা করছে, কারণ বেটার ইলেকট্রোফিলিক ক্যারেক্টারের জন্য বেঞ্জিনটা ইলেকট্রো ডেফিসিয়েন্ট, তার জন্য ওইচ মেনে সেটা করছে। পরে গিয়ে সেটা আবার মাইনাস চার্জ স্টেবিলাইজ হচ্ছে NO2 গ্রুপের কনজুগেশনের সাথে। তো সেকেন্ড ব্যাখ্যাটা থাকতে প্রথম ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি বুঝতে পারছো, আচ্ছা আমি একটা NO2 গ্রুপ, আচ্ছা তাহলে আমি একটা NO2 গ্রুপ লাগিয়ে আমি সিস্টেমটাকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট করছি। তাহলে আমি অর্থ পজিশনে যদি আরেকটা NO2 গ্রুপ লাগিয়ে দিই, তাহলে সে কিন্তু বেটার রেট দেখাবে কার থাকতে, না একটা NO2 গ্রুপে থাকতে, কারণ সে আরো বেশি পরিমাণে ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, ইলেকট্রন টেনে নিচ্ছে মাইনাস আর এর মাধ্যমে, এখানেও মাইনাস আর এর মাধ্যমে ইলেকট্রন টেনে নিচ্ছে। তাহলে এটা প্রচুর ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে, ইলেকট্রোফিলিক ক্যারেক্টার খুবই হাই, তার জন্য এটা সব থেকে বেশি রেট দেখাবে দুটো নাইট্রো, তারপরে দেখাবে নর্মাল NO2, তারপরে দেখাবে সেল। এটা রিয়াকশনের রেট, নিউক্লিওফিলিক রিয়াকশন রেট দিকে বাড়ছে। আর তার থেকেও যদি বেশি কেউ দেখায়, সেটা হচ্ছে যদি আমি দুটোই তিনটে NO2 গ্রুপ দিয়ে দিই, তিনটে NO2 গ্রুপ দিয়ে দিই, তাহলে সেখানে কিন্তু রিয়াকশন আরো ফাস্ট হবে NO2। বুঝতে পারলে? তো আজকে আমরা কতগুলো জিনিস ক্লিয়ার করলাম। প্রথমে কি ক্লিয়ার করলাম, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যে হয় সেটা খুব স্লো হয়। স্লো কেন, কতগুলো আমরা কারণ বলেছি। স্লো হয় তার কতগুলো আমরা কারণ বলেছি, তিনটে কারণ আমরা বলেছি। যে বেঞ্জিন রিং এর ইলেকট্রন কাউন্টের সাথে নিউক্লিওফাইলের ইলেকট্রনের রিপালশন, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, শর্টার বন্ড লেন্থ, ফিনাইল কার্বোকেটানের আনস্টেবিলিটি। তারপরে আমরা বললাম এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, সেল বেড়ে যায়, ওয়েস্ট ঢুকে পড়ে, এই রিঅ্যাকশনের মেকানিজম কি, স্টেপ 1 স্টেপ 2 এবং প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচার। এবং রেজোনেন্স স্ট্রাকচারে আমরা কি দেখতে পাচ্ছি, যে অর্থ এবং প্যারা পজিশনে মাইনাস মানে ইলেকট্রন রিচ সিস্টেম হচ্ছে। তাহলে অর্থ এবং প্যারা পজিশনে যদি আমি NO2 গ্রুপ লাগিয়ে দিই, তাহলে ওই মাইনাস চার্জটা NO2 গ্রুপের সাথে ডিলোকালাইজ করে যাবে মাইনাস আর এর মাধ্যমে। সেখান থেকে আমরা বললাম যে NO2 গ্রুপ যদি আমরা লাগাই অর্থ এবং প্যারা, মনে রাখবো অর্থ প্যারাতে NO2 গ্রুপ লাগিয়ে দিলে ইলেকট্রোফিলিসিটি বাড়বে, মাইনাস আর ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের জন্য, তার জন্য রিঅ্যাকশন ফাস্ট হবে। সেটাই আমরা ব্যাখ্যা করলাম। এবারে দুরকম ভাবে ব্যাখ্যা করা যায়। তারপরে আমরা রিঅ্যাকশনের রেটটা কম্পারিজন করলাম। এবারে আমরা যেটা বলবো, যে মেটা পজিশন যদি NO2 গ্রুপ লাগাও, তোমরা যদি মেটা পজিশন NO2 গ্রুপ লাগাও, তাহলে তার রেট কতটা হবে, তার রেট কিন্তু ততটা বাড়বে না। কারণ কি, তার থাকতে বেশি দেখাবে অর্থ প্যারাতে, তার থাকতে বেশি দেখাবে কে, অর্থ এবং প্যারাতে। এদের মধ্যে অর্থ পজিশনে থাকলে বেশি রেট দেখাবে। কারণ হচ্ছে তোমরা কি দেখলে এতক্ষণ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত তোমরা কি দেখলে, যে এই যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে রিঅ্যাকশনে, ওইচ ধীরে ধীরে প্রতিটা লেকচার শুনবে, তাহলে বুঝতে পারবে। আর নোট করতে হবে, শুধু চালিয়ে শুনে নিলাম, কোনো নোট করলাম না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো নোট করতে হবে সাথে সাথে।
স্লো স্পিড করে নোট করাটা খুব ইম্পর্টেন্ট। সরি, এখানে দরকার নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থতে এবং প্যারাতে নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, কিন্তু NO2 গ্রুপ যদি তুমি মেটাতে রাখো তাহলে কিন্তু সেটা কিন্তু কনজুগেশন করতে পারবে না। আচ্ছা, তাহলে কিন্তু সেটা কনজুগেশন করতে পারবে না। তো এই চার্জটা কিন্তু কোনোভাবে NO2 গ্রুপের সাথে কনজুগেশনে আসবে না, তার জন্য NO2 গ্রুপের কোনো এফেক্ট, মাইনাস আর এফেক্ট কাজ করবে না। NO2 গ্রুপে মাইনাস আর এফেক্ট কাজ না করার জন্য এটা কিন্তু ইলেকট্রন ডিভিশন করতে পারবে না। কিন্তু সেখানে অর্থ অথবা প্যারাতে যদি থাকে, অর্থ প্যারাতে থাকলে, অর্থ এবং প্যারাতে যদি NO2 গ্রুপ থাকে, অর্থ এবং প্যারাতে যদি NO2 গ্রুপ থাকে, তার ক্ষেত্রে রেট কিন্তু বেশি হবে। তো ভালো করে বোঝার চেষ্টা করবে এবং কথাগুলো ভালো করে নোট করো, আর ধীরে ধীরে কেমিস্ট্রিটাকে বোঝার চেষ্টা করো যে কেন হচ্ছে। প্রত্যেকটা কারণ তোমরা 11-এ পড়েছো, প্লাস মাইনাস আর এফেক্ট। NO2 গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হচ্ছে NO2 মাইনাস আর থাকে। তো মাইনাস আর গ্রুপ কিভাবে কার্বন আয়নকে স্টেবিলাইজ করে, বেঞ্জিন আয়নকে কিভাবে এই রেডিয়েন্স গুলো হয়, সেটা তোমাদের কিন্তু আর এবার ভালো করে বুঝে নিতে হবে, কারণ এগুলো ধীরে ধীরে চলতে থাকবে। তো আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে।